বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে, যার মধ্যে ভয়ঙ্কর কিছু কিছু ইঙ্গিত রয়েছে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। তারা বলছে যে বাংলাদেশে অচিরেই চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এবং বাংলাদেশে যে চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন একটা আশঙ্কা রয়েছে। সেই জামাত ইসলামের কৌশলের কাছে আসলে বিএনপি ধরা খাচ্ছে। জামাত ইসলাম যে কৌশল নিয়ে সামনের দিকে যাচ্ছে, আমার মনে হয় যে বিএনপি ধরা খেয়ে যাবে। জামাত ইসলাম যেভাবে রাজনীতি করছে, যে কুরুলুস ওসমান আছে না, এরা মানে কুরুলুস ওসমান দেখে ইন্সপায়ার হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রসিডিং করে তাহলে কিন্তু শেখ হাসিনার জন্য খুবই খারাপ দিন আসছে। শুধু শেখ হাসিনা না, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি যারাই ছিলেন দায়িত্বশীল, অনেকের কপালে কিন্তু দুর্গতি শুরু হতে যাচ্ছে। পাশাপাশি নেপাল এবং ভুটানে ইতিমধ্যেই ভারত তার ফুটপ্রিন্ট হারিয়েছে, এবং পাকিস্তানের সাথে তাদের চিরবৈরী সম্পর্কের কথা আমাদের প্রত্যেকেরই জানা। ফলে দক্ষিণ এশিয়ায় সম্পূর্ণরূপে বন্ধুহীন হয়ে পড়েছে ভারত। খোদ বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতীয় বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা যেন তাতে আরও ঘি ঢাললেন, বলেন ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনূসের সরকারের যে শুভ যাত্রা শুরু হয়েছিল, সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার কঠিন ভাষায় বক্তব্য দিয়েছেন, পাঠ্যপুস্তকে নাস্তিকদের কোনো জায়গা নাই। পাঠ্যপুস্তক সংস্কার করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তিনি সেখানে দুজন নাস্তিকের নাম বলেছেন যে এই ধরনের নাস্তিকরা। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সোহেল তাজের একটা সাক্ষাৎকার দেখছি কালের কণ্ঠে। তিনি ইদানিং কথা বলছেন, কথা বলাটাই উচিত, কাউকে না কাউকে কথা বলতে হবে। আসলে আওয়ামী লীগের রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন সোহেল তাজ। তার ভেতরে অনেক কষ্ট। মরহুম তাজউদ্দিনের সন্তান, মরহুম তাজউদ্দিন মর্যাদা পাননি শেখ মুজিবের কাছ থেকে, তার কন্যা শেখ হাসিনার কাছ থেকে মর্যাদা পাননি সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিন, যিনি 75-এর 15ই আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ যখন নাকি একেবারেই বিধ্বস্ত তছনছ, তারপর জিয়াউর রহমান যখন নাকি বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন এবং রাজনীতি উন্মুক্ত করে দেন, তখন সারা দেশ ঘুরে ঘুরে তিনি সেই 77-78 কঠিন দিনগুলোতে, মনে আছে আমার, 80, 79, 80, 81 সালে সারা দেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। সেই শেখ হাসিনা যখন আসলেন, প্রথমেই তিনি জোহরা তাজউদ্দিনকে ছুঁড়ে ফেললেন। একেবারেই তার অবস্থান গুরুত্বহীন হয়ে গেল, তিনি অভিমানে সরে গেলেন। তারপরে তার সন্তানরা এসছে, তাজউদ্দিন, তাকেও রাখতে পারেনি শেখ হাসিনা। দুর্নীতিবাজদের কবলে পড়ে সোহেল তাজ সরে যান, তাকে প্রশিক্ষণ দেননি শেখ হাসিনা, এটা সবাই জানে। সেই সোহেল তাজ একটি বক্তব্য রেখেছেন, তার কাছে প্রশ্ন ছিল কালের কণ্ঠে, 2009 সালে আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, কেন করেছিলেন? সোহেল তাজ তার উত্তরে বলছেন, রাজনীতিতে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমেরিকায় লেখাপড়া করেছি, সেখানেই আমার সুন্দর ভবিষ্যৎ ছিল। 1997-98 সালের দিকে ভেতর থেকে তাগিদ পেলাম দেশের জন্য কিছু করা দরকার। দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করি। 2001 সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয়, তখনও নির্বাচিত হয়েছিলাম। নৌকা নিয়ে বিজয়ী 58 সিটের মধ্যে আমার একটি ছিল। সব মিলিয়ে আমার যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি দিয়ে। বিরোধী দলে থাকাকালে অনেক নির্যাতিত হয়েছি, পুলিশের লাঠিপেটা খেয়েছি, আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছি। 1/11/2009 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার ছিল দিন বদলের সনদ। 1971 সালে যে লক্ষ্য সামনে রেখে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা ছিল এই ইশতেহারে, যা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। দেশের জন্য ভালো কিছুর প্রত্যাশায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন ছিল। পুলিশ বাহিনীকে সংস্কার করে ঘুষ দুর্নীতি মুক্ত করতে হবে, কিন্তু এক পর্যায়ে দেখলাম দিন বদলের সনদ ছিল ভাওতাবাজি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখলাম অদৃশ্য কিছু শক্তি এসে ম্যানিপুলেশনের চেষ্টা করছে। মিটিংয়ে বলেছিলাম আজ থেকে সব বদলি বাণিজ্য বন্ধ। পুলিশ সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমার পথে নানা বাধার সৃষ্টি করা হয়। শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছিলেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না।
একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন, বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আমার বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি। আরো অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আর একটা বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া আর কোনো পথ দেখিনি। আসলে সত্য কথা যে কথাগুলো বলছে শেখ হাসিনা, ওই বিএনপির কে সামনে নিয়ে সবাইকেই লাইসেন্স দিয়েছে, তোমরা টাকা বানাও আর আমাকে ক্ষমতায় রাখো। এই যে তার মাথার মধ্যে এই চিন্তার বাস্তবায়ন করতে যে আজকে দেশটার সর্বনাশ হয়ে গেল, কি পরিমাণ দুর্নীতির মহোৎসবে পুরো দেশটা ডুবে গেল। দর্শক, করিম এ খান নামটা অনেকেই হয়তো, আমি হঠাৎ করে বলছি চিনতে পারছেন না, বাট ওনার বাকি পরিচয়টা দিলে সবাই নির্বাক মানে চিনে ফেলবেন। ওনাই হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেখানে মামলা হয়, যেখানে এটা নিয়ে যারা প্রসিডিং করে তিনি, তো তার নাম হঠাৎ করে কেন আসলো? তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রসিডিং করে তাহলে কিন্তু শেখ হাসিনার জন্য খুবই খারাপ দিন আসছে। শুধু শেখ হাসিনা না, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি যারাই ছিলেন দায়িত্বশীল, অনেকের কপালে কিন্তু দুর্গতি শুরু হতে যাচ্ছে। পাশাপাশি যারা যেই সব দেশগুলোতে আশ্রয় নিয়েছেন সেই দেশগুলো তাদের পুলিশের মাধ্যমে বা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিতে বাধ্য, এমনকি তারা সাজার মধ্যে আসতে হবে। এবার যেই সাজা হয়, হঠাৎ করে কেন এই বক্তব্য আসছে? আপনারা জানেন যে জাতিসংঘে যে সাধারণ অধিবেশন ছিল, পাশাপাশি আপনার যে প্রোগ্রামগুলো ছিল, সেখানে জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে বা আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে আপনার জাতির সামনে না সারা পৃথিবীর সামনে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই ভাষণের পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি প্রধান কৌশলী আছেন করিম এ খান, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সাইড বৈঠকে বসছিলেন। সেখানে তিনি পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূসকে যে বাংলাদেশ যদি চায় তাহলে আইসিসিতেও অভিযোগ করতে পারে এই গণহত্যার ইস্যুতে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আপনার করিম এ খান এবং ডক্টর ইউনূসের একটা বৈঠক হয়েছিল, সেখান থেকেই আপনার আইসিসির প্রধান কৌশলী তিনি এই কি বলা হয় যে আপনার পরামর্শ দিয়েছেন। এ সময় করিম এ খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এ নিয়ে করিম এ খান প্রধান উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশকে অবশ্যই হ্যাক ভিত্তিক আপনার আদালতে অভিযোগ দায়ের করতে হবে। আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়। করিম খান বলছেন এই বছরের শেষ দিকে তিনি বাংলাদেশে সফরও করবেন। তো শেষ তো চলে আসছে, আর রোহিঙ্গা সংকট নিরসনে গতি আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি প্রশংসা করেছেন, আর নানান বক্তব্য আসছে। তো এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রায় 1000-এর কাছাকাছি, সম্ভবত সংখ্যাটা 800+ তিনি মেনশন করেছেন যে মানুষ নিহত হয়েছে। ইভেন কিভাবে নিহত হয়েছে, আবু সাইদদের মৃত্যুর ঘটনা, পুলিশের ভূমিকা, এমনকি ক্ষমতাকে পুঁজি করে শেখ হাসিনার বিভিন্ন অর্ডার বা মন্ত্রীদের নানান কর্মকাণ্ড, সাবেক পুলিশের আইজিপি বা রানিং যিনি ছিলেন, মানে সকল কিছু এখানে কিন্তু এ টু জেড তিনি একটা বক্তব্যে ফুটিয়ে তুলেছেন। আর তার এই বক্তব্যে ফুটানো তোলার পরে সম্ভবত করিম এ খান যিনি আইসিসির প্রধান কৌশলী আছেন তিনি ডক্টর ইউনূসের সাথে সাইড বৈঠক করেছেন। আবার ডক্টর ইউনূস নিজেও আগ্রহ প্রকাশ করে সাইড বৈঠক করেছেন যে কেমনে আসলে মামলা করা যায় আর এটা নিয়ে প্রসিডিং কি হতে পারে। তো সকল কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই গতি, এটা মাঝে মাঝে রহস্যজনক মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে তিনি শেখ হাসিনার প্রতি কিছুটা উদারপন্থী, বড় দলগুলোর সাথে ঝামেলায় পড়তে চান না। আবার মনে হয় যে না, তিনি আসলে খুবই কঠিন একটা শাস্তি আসলে শেখ হাসিনাকে দিতে চাচ্ছেন। এবার সেটা নিজে না, আন্তর্জাতিকভাবে বিশ্ব শক্তির সামনে যেন কোনো রকম মিত্র সহযোগিতা না পায়। কারণ একজন গণহত্যাকারী হিসাবে যদি প্রমাণিত হয়ে যায় বা সামহাও সেখানে এটা প্রসিডিং হয়ে যায়, তখন আসলে অনেক দেশ কিন্তু আর তাকে আশ্রয় দিবে না বা তাকে ইন্টারন্যাশনালি আপনার গ্রেপ্তার করা হবে। আর যেই দেশেই গ্রেপ্তার করা হোক তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আবার এই ধরনের বক্তব্য কিন্তু ডক্টর ইউনূস দিয়েছেন। আসলে কি হতে যাচ্ছে, আবার আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালের যে অ্যাক্টিভিটি সেটাকে আবারও পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া চলছে, বিচারক নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানেও আপনার এই মামলা চলমান হবে। অলরেডি কয়েকটা মামলা দায়ের হয়েছে। আবার সেখানে যদি প্রমাণিত হয় গণহত্যার সাথে কানেক্টেড, তো প্রমাণিত তো হবেই। এখানে তো না হওয়ার কোনো কারণ নাই, কারণ যে শক্তিটা, যে ফোর্সটা টোটালি শেখ হাসিনার বিরোধী শক্তি এখানে আছে, আওয়ামী লীগের বিরোধী শক্তি আছে, আবার প্রত্যেকটা ঘটনার সাক্ষী আছে, রাজসাক্ষী আছে, আউইটনেস আছে। এখন এগুলোর থেকে যদি রায় হয়ে যায় তাহলে আওয়ামী লীগ 10 বছরের জন্য রাজনীতিও কিন্তু হারাবে। আসলে কোথায় কি চলে না চলে সেটাও বোঝা কষ্টকর, সময় বলে দেবে। তবে আওয়ামী লীগের জন্য কিছুটা দুঃসময় সামনে আসতেই যাচ্ছে। শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার কঠিন ভাষায় বক্তব্য দিয়েছেন, পাঠ্যপুস্তকে নাস্তিকদের কোনো জায়গা নাই। পাঠ্যপুস্তক সংস্কার করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তিনি সেখানে 2জন নাস্তিকের নাম বলেছেন যে এই ধরনের নাস্তিকরা বাংলাদেশের পাঠ্যপুস্তকের কমিটিতে থাকতে পারে,
এটা উনি কিছুতেই মেনে নিতে রাজি নয়। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে ইনকিলাব পত্রিকা আজকে একটি রিপোর্ট করেছে, আমি রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন, পরিমার্জন ও সমন্বয়ের লক্ষ্যে সমন্বয়ক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত 15ই সেপ্টেম্বর গঠিত এই কমিটিতে ধর্ম বিদ্বেষীরা রয়েছে বলে দাবি করা বার্তা দিয়েছেন ইসলামিক আলোচক শায়খ আহমদুল্লাহ। শুক্রবার 27 সেপ্টেম্বর সকাল 10টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি বার্তা দেন। সেখানে শায়খ আহমদুল্লাহ কঠিন ভাষায় যে কথাগুলা বলেছেন, তিনি বলেছেন যে ধর্ম ও মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্ম বিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। এই ধরনের ধর্ম বিদ্বেষীরা আমাদের পাঠ্যপুস্তক সংস্কারের কমিটিতে দুজন আছেন। একই সঙ্গে সেই পোস্টের কমেন্টসে গিয়ে একাধিক স্ক্রিনশট দেন ইসলামিক আলোচক। এক কমেন্টসে তিনি বলেন, অবাক করা ব্যাপার হলো এসব ধর্ম বিদ্বেষীরা কেউ কারিকুলাম বা পাঠ্যপুস্তকের বিশেষজ্ঞ না, তবুও এদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। তিনি কমেন্টে আরো লেখেন, আমাদের সন্তানদের পাঠ্যক্রম পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন এরকম কিছু মানুষ যারা এদেশের মানুষের ধর্ম, সংস্কৃতি, মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নয়। এটা একই সঙ্গে আপত্তিকর ও উদ্বেগের, বরং বলা ভালো এটা আবু সাইদের মতো ধর্মপ্রাণ শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। এ সময় শায়খ আহমদুল্লাহ, কামরুল ইসলাম মামুন ও সামিনা লুৎফার নাম লিখে তাদের অনতিবিলম্বে অপসারণের দাবি তুলেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি এই মুহূর্তে এই প্রশ্নটা রাখছি যে উনি যেই দুইজনের নাম বলছেন, কামরুল ইসলাম মামুন ও সামিনা লুৎফার নাম, সেই বিষয়টা আপনারা কি তার আহমদুল্লাহর পক্ষে না আহমদুল্লাহর বিপক্ষে? যদি আপনারা আহমদুল্লাহর পক্ষে হন তাহলে কমেন্টস লিখবেন যে এই দুইজনকে আপনারাও চান না। আর যদি আপনারা চান তাও লিখতে পারেন যে আপনাদের পছন্দের কারো থাকতে পারে, সেটাও আপনারা উল্লেখ করবেন কমেন্টস করে। প্রিয় দর্শক, এখানে লিখেছেন, বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনারের কক্ষে বিভাগীয় শিক্ষক শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। গত 15ই সেপ্টেম্বর এনসিটিবি কর্তৃক প্রণীত মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন, পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়। শায়খ আহমদুল্লাহ এই দুইজনের নামের সাথে তিনি আরো যা লিখেছেন, এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত সমন্বয় কমিটির কোনো ইসলামিক বিশেষজ্ঞ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের শিক্ষক শিক্ষার্থীরা বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার করে এবং সেই সেমিনারটা এখানে উল্লেখ করেছেন শায়খ আহমদুল্লাহ, এবং আহমদুল্লাহ এটা আশঙ্কা ব্যক্ত করেছেন বাংলাদেশকে নাস্তিক মুক্ত করার যেখানে দরকার সেখানে নাস্তিকরাই শিক্ষা কারিকুলাম বানানোর জন্য মাস্টার মাইন্ড হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই কারা দিয়েছেন, কারা এটার সাথে জড়িত, সেটাকে আমরা খুঁজে বের করতে হবে এবং আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের উপরে যে শকুনের থাবা ভারত থেকে পড়েছিল দীর্ঘ 15.5 বছর, সেই শকুনের থাবা থেকে আমাদেরকে মুক্ত করতে শায়খ আহমদুল্লাহর বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ খুবই প্রভাবশালী একটি গণমাধ্যম। তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে, যার মধ্যে ভয়ঙ্কর কিছু ইঙ্গিত রয়েছে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। তারা বলছে যে বাংলাদেশে অচিরেই চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এবং বাংলাদেশে যে চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন একটা আশঙ্কা রয়েছে, সেই কথা আমরা অনেক আগে থেকেই বলছি। বর্তমান সরকারের সময়ে যে শুধু এই কথাই বলা হচ্ছে তা নয়, 7 জানুয়ারি নির্বাচনের আগে বা কয়েক মাস আগে থেকে যখন চরম একটি অস্থিতিশীল অবস্থা, চরম একটি অস্থিরতা, সব ক্ষেত্রে একটা চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করে রাখা হয়েছিল বছরের পর বছর ধরে। আমরা মাঝে মধ্যে বলছিলাম পলিটিক্যাল ভ্যাকুমের মধ্যে দিয়ে জঙ্গিবাদ বা চরমপন্থারই আসার কথা, এবং সেই কথাটি আবারও মনে করিয়ে দিল ব্লুমবার্গ। আমি খুব বেশি বিশ্লেষণে যাব না, শুধু ব্লুমবার্গ যে কথাগুলো লিখেছে তার অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরছি, বাকিটা হিসাব মিলানোর দায়িত্ব অবশ্যই আপনাদের। ব্লুমবার্গ এখানে বলছে যে শেখ হাসিনা সরকারের যখন পতন হয় 5 আগস্ট, তার কিছুক্ষণের মধ্যে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল, তার প্রধান কৌশলী তুরিন আফরোজের বাড়িতে ঢুকে পড়েন একদল সন্ত্রাসী, একদল তরুণ। তারা তুরিন আফরোজের শয়ন কক্ষে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করেন যে কেন তিনি হিজাব পরা নেই, এবং তারা খুব উচ্ছৃঙ্খল আচরণ করেন ওই তরুণেরা। এক পর্যায়ে তারা তুরিন আফরোজের মাথার চুল কেটে দেন। ওই তরুণেরা তুরিন আফরোজকে কয়েকদিন জিম্মি করে রাখেন এবং তাকে পেন্সিল দিয়ে খুঁচিয়ে আঘাত করেন, তাকে ইসলাম বিষয়ে শিক্ষা দেন। এবং
তুহিন আফরোজের ইন্টারভিউ যখন ব্লুমবার্গ করে তখন তুহিন আফরোজ তার যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আরো ভয়ঙ্কর, আরো অ্যালার্মিং। তিনি বলেছেন যে তাকে যখন আটকে রাখা হয়, তার উপর যখন নির্যাতন চালানো হয়, তখন তিনি তার চেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন তার কিশোরী কন্যাকে নিয়ে, তার মেয়েকে আবার ধর্ষণ না করে এই চিন্তায় তিনি বিভোর ছিলেন। এবং তুহিন আফরোজের এই খবরটি ব্লুমবার্গ যেভাবে তুলে এনেছে, আমার কাছে আশ্চর্য লাগছে যে বাংলাদেশ কোনো গণমাধ্যমে কেন এই খবরটি আসেনি। ব্লুমবার্গ তো আর মিথ্যে কিছু উল্লেখ করেনি। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ইতিহাসের জটিল সন্ধিক্ষণে রয়েছে, অবশ্যই জটিল সন্ধিক্ষণে রয়েছে। আমরা তো বলি যে বর্তমান সরকার যদি ফেল করে কোনো কারণে, তাহলে বাংলাদেশকে অনেক বড় ধরনের পে করতে হবে, এবং সেই পে করাটা একটা অশুভ শক্তি, সে যে ধরনেরই অশুভ শক্তি হোক না কেন, সেটি বাংলাদেশের কাঁধে চেপে বসবে এবং বাংলাদেশকে দীর্ঘদিন ধরে তার জন্য খেসারত দিতে হবে। ব্লুমবার্গ বলছে, পশ্চিমা দেশ ও ভারতীয় কর্মকর্তাদের আশঙ্কা চরমপন্থীরা বিশ্বের অস্থির অঞ্চলটিতে পা রাখার দ্বার প্রান্তে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী নেটওয়ার্ক প্রসার লাভ করেছে। এই জায়গাটায় আমি একটু দ্বিমত পোষণ করি। ভারত তো এগুলো বলে আসছেই, ভারত বলবে, ভারতের বলার কথা। ভারত আবার যে উদ্দেশ্যে কথাগুলো বলছে যে এটি রোজগার দিয়ে, এটি দোহাই দিয়ে আবার আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা, সেটিকে আমরা সাপোর্ট করি না, অন্তত এই জায়গাটিতে। কিন্তু বাংলাদেশে অশুভ শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে, সেটুকু আমরা বিশ্বাস করি, যদি কিনা এই সরকার ব্যর্থ হয়। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী 15 বছরের শাসনের অবসান আশা জাগিয়েছিল যে বাংলাদেশ হয়তো নতুন যুগে প্রবেশ করে গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন সরকার পেতে যাচ্ছে। তবে শেখ হাসিনার পতনের প্রায় অর্ধশতক বছর আগে সংঘটিত গণহত্যা থেকে, এখানে 71-এর কথা বলা হয়েছে, সেই গণহত্যা থেকে উদ্ভূত চরমপন্থা বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিয়েছে। শেখ হাসিনা তার শাসনামলে চরমপন্থীদের কঠোরভাবে দমন করেছেন, যার প্রশংসা করেছেন অনেকেই। এটা তো সত্য কথা, শেখ হাসিনার তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে, পুরো দেশটাকে তো শেষ করে দিয়েছেন, কিন্তু জঙ্গিবাদের উত্থান রোধে তার কিছু প্রচেষ্টা ছিল, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। যেটুকু স্বীকার করা সেটুকু আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। তার যে অত্যাচার, নির্যাতন, তার যে স্টিম রোলার বিরোধী মত বা বিরোধী দলের নেতাকর্মীদের উপরে, সেগুলো তো আমরা স্বীকার করি। কিন্তু জঙ্গিবাদের উত্থান সে নাটকীয় কায়দায় হোক বা যেভাবে হোক অবদমিত করে রেখেছিল। এখানে বলা হচ্ছে যে ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি শিথিল রয়েছে, আমরা জানি এখনো রেজিস্টার হয়নি। দূতাবাসগুলো স্বল্প সংখ্যক কর্মী নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে, অর্থাৎ দূতাবাস থেকে বিভিন্ন দেশ তাদের বিভিন্ন পর্যায়ের কর্মীদেরকে ফেরত নিয়ে গেছে। এবং এখানে বলা হচ্ছে যে এই যে 5 আগস্টের ঘটনা, সেটিকে কেন্দ্র করে বহু থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার হিন্দু এর মধ্যে তিব্বত ও মিয়ানমার সীমান্তবর্তী ভারতে স্পর্শকাতর এলাকার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আন্তর্জাতিক নিরাপত্তা গবেষক পল স্টানিল্যান্ড, তার উদ্ধৃতি এখানে তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে এই ধরনের বিপ্লবোত্তর পরিবেশে অবিশ্বাস্য রকম নাজুক অবস্থা থাকে, ফলে চরম অনিশ্চিত রাজনৈতিক পরিবেশের মধ্যে চরমপন্থী গোষ্ঠীগুলোর মাথা চারা দেওয়ার ঝুঁকি আছে। তিনি এখানে ইসলামী মৌলবাদী গোষ্ঠীর কথা বলছেন। এবং সেনাবাহিনী 18 মাসের মধ্যে যে নির্বাচনের অনুষ্ঠানের একটা প্রতিশ্রুতি দিয়েছে বা তাদের আশাবাদের কথা ব্যক্ত করেছে, ব্লুমবার্গ বলছে এর মধ্যেই আরো কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তার কোনো নিশ্চয়তা নেই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে বা আপনি ঠিক কোন দলের সমর্থক হিসাবে ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।